এই অধ্যায়টা অনেকেই দেখা গেছে হ্যাঁ শুরুতে করতে চায়, বাট এই অধ্যায়টা অন্যান্য অধ্যায়গুলো হচ্ছে একটু অন্যরকম। এই অধ্যায়টা তারাই ভালো পারবে যাদের হচ্ছে আর্থিক বিবরণীতে দক্ষতা আছে, মানে মোটামুটি যারা আর্থিক বিবরণী সম্বন্ধে জানে তারা এই অধ্যায়টা ভালো পারবে। কথা বুঝছো কিনা? ধরো সরাসরি যদি এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হলে হতো, এর আগে আমরা প্রথম পত্রে আর্থিক বিবরণী করে আসছি না? তো প্রথম পত্রে যদি আমরা আর্থিক বিবরণী করে আসি, সেটা যদি তোমার মোটামুটি মাথায় থাকে তাহলে এই অধ্যায়টা তোমার জন্য সহজ হবে। যদি সেটা মাথায় না থাকে তাহলে এই অধ্যায়টা তোমার জন্য কঠিন হবে। এখন আসো, এই অধ্যায়টার পাঁচটে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আসলে বলতে কি বোঝায়? অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি? আমরা জানি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মূলত দুই ধরনের। একটা হচ্ছে, খেয়াল করবা, একেবারেই ব্যবসায়ী প্রতিষ্ঠান, পিওর ব্যবসায়ী প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান না, তাদেরকে আমরা বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো পিওর ব্যবসা প্রতিষ্ঠান আবার দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট মুনাফা অর্জনকারী, মনে আছে কিনা? আরেকটা হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনকারী, যাকে আমরা সেবা প্রদানকারী বলি। এই মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান আবার দুই প্রকার। একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা খালি পণ্য কি করে, কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করে। আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর এটা ঠিক বিপরীত প্রতিষ্ঠানটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে জনকল্যাণ। কি? জনকল্যাণ, অথবা এটাকে আমরা বলতে পারি সমাজ কল্যাণ, অথবা বলতে পারি আমাদের পারস্পরিক সহযোগিতা। ঠিক আছে, এই প্রতিষ্ঠানটাকেই আমরা বলবো অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি? যে প্রতিষ্ঠান মূলত আমাদের কি উদ্দেশ্যে পরিচালিত হয়? মূল উদ্দেশ্য যেখানে মুনাফা অর্জন না হয়ে সে কি জনকল্যাণ বা সমাজ কল্যাণ, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, সেই প্রতিষ্ঠানকেই আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকি। আমরা কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আবার আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ডিরেক্ট, যারা মুনাফা ভোগ করে তাদেরকে বলা হয় মুনাফাভোগী। আরেকটা প্রতিষ্ঠান আছে যাদেরকে বলা হয় অমুনাফাভোগী। অমুনাফাভোগী, যারা আসলে মুনাফা ভোগ করে না। যেমন আমরা বলতে পারি স্কুল, ঠিক আছে, কলেজ, সরকারি হসপিটাল, হাসপাতাল, তারপর হচ্ছে ক্লাব, ঠিক আছে, বিভিন্ন সমিতি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি অমুনাফাভোগী। আবার কিছু প্রতিষ্ঠান আছে যেমন কনসালটেন্সি ফার্ম, তারপর হচ্ছে ধরো যে কোনো ওয়েবসাইট তৈরির জিনিস, তারপর হচ্ছে ধরো যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, মানে এই জাতীয়, যারা মুনাফা ভোগের মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করে। তো যাই হোক, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা জানবো যে যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জনের না, বা পণ্য ক্রয় বিক্রয় না, হ্যাঁ, বরঞ্চ এটা সমাজ বা দেশের বা কোনো জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হবে, সেটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কি কি? এই যে ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, লাইব্রেরি, এতিমখানা, অন্ধ কল্যাণ সমিতি, নারী নারী পুনর্বাসন সমিতি, ধূমপান বিরোধী সমিতি, মহিলা সমিতি, ডায়াবেটিস সমিতি। বুঝছো কিনা এগুলো? অনেক সময় উদাহরণ আসে নিচের কোনটি অব্যবসায়িক প্রতিষ্ঠান। তো অব্যবসায়িক প্রতিষ্ঠানের উদাহরণ আমরা মোটামুটি দেখলাম। এই এই কয়েকটা উদাহরণ আমরা মোটামুটি মাথায় রাখতে পারলে হবে। এগুলো অমুনাফাভোগী। তো অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় করব অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ম্যাথই করব। এর পাশাপাশি আমরা এই যে অমুনাফা ভোগী, এখন এরা তো মুনাফা ভোগ করে না, এরা সমাজ কল্যাণ করে। তাহলে এদের আয়ের উৎস থাকবে না? এরা কোত্থেকে আয় পাইতে পারে? এদের আয়টা কি? এরা তো পণ্য বিক্রি করে না, করে বলো? সেবা প্রদান করে টাকা নেয় না। তাহলে এদের আয়ের উৎসটা কোত্থেকে হতে পারে? ধারণা আছে? বলো। এরা ইয়ে থেকে, এদের সদস্যদের থেকে ভর্তি ফি নিতে পারে, ভর্তি ফি, চাঁদা নিতে পারে, তাই না? বড় অঙ্কের এরা অনুদান পাইতে পারে। ঠিক আছে, এটা যদি কোনো
আহ, খরচ করে, সেখান থেকে যদি ধরো পেপার পত্রিকা ক্রয় করে, তাহলে তারা কি করতে পারে? খবরের কাগজ বিক্রয় বা পুরাতন খবরের কাগজ বিক্রয়, বা এরা ম্যাগাজিন বের করে ম্যাগাজিন বিক্রি করতে পারে, বা নাটকের টিকিট বিক্রি করতে পারে। বুঝতেছো? আয়গুলা কি হতে পারে? এরপরে কিভাবে আয় পাইতে পারে আর ধারণা আছে? অনুদান তো বলছিলাম। আর কি? আর কি হতে পারে বলো এদের আয়? এরা চারণ কর নিতে পারে, চারণ কর। ঠিক আছে? এরা যে কোনো ধরনের লভ্যাংশ বা সুদ পাইতে পারে। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়। চেনা যাবে? তো অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের উৎস সমূহ আমরা একটু দেখি। কি কি? যেমন চাঁদা। প্রথম আয়ের উৎস হচ্ছে কি? ধরো চাঁদা, ভর্তি ফিস বা প্রবেশ ফি, লকার ভাড়া, হল রুম ভাড়া বা হল ঘর ভাড়া, নাটক বা বিচিত্রা অনুষ্ঠানের টিকিট বিক্রয়, বিনিয়োগের সুদ, পুরাতন খবরের কাগজ বিক্রয় বা কাগজপত্রের বিক্রয়, অনুদান, আজীবন সদস্যদের চাঁদা বা আজীবন সভ্যের চাঁদা, উইল কিন্তু ধন সম্পদ, তারপর হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। তারপরে কি হতে পারে আর বলো? ভর্তি ফি তো বলছি না? চারণ কর লিখছি, চারণ কর। এই আয়গুলা কি চেনা যাবে? উৎসগুলো, আয়ের উৎসগুলা কি চেনা যাবে কোন কোন জায়গা থেকে আয় হতে পারে? সবগুলা জিনিস চেনো এখানে? কথা বলো, কথা বলো, কথা বলো না। যে 10 নম্বরটা আর একবার বল। চাঁদা, চাঁদা কি চিনো তো? যারা সদস্য আছে, যারা সদস্য আছে খেয়াল করবা, যারা কিসের সদস্য আছে? যারা আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে যারা সদস্য, তারা প্রত্যেকেই প্রতি মাসে অথবা নির্দিষ্ট সময় পর পর একটা কি দিবে? চাঁদা দিবে প্রতিষ্ঠানে তাদের থেকে। এটা প্রতিষ্ঠানের একটা নিয়মিত আয়। প্রবেশ ফি বা ভর্তি ফি তো বুঝছো, যে এখানে আমরা ভর্তি হবে, সদস্য হিসাবে যখন ভর্তি হবে, তখন তারা কি করবে? সেটার জন্য একটা ফি দিবে। এটাও প্রতিষ্ঠানের একটা আয়। লকার ভাড়া, ধরো প্রতিষ্ঠানের যে লকার আছে সেখানে যদি কেউ তাদের স্বর্ণ অলংকার অথবা দামি কোনো জিনিসপত্র কি রাখে। ভাই এরকম কিছু ভাই দেখছি এগুলা মানে পড়াইছে। আচ্ছা, তোমারে ভাই পড়াইলেও আমি একবার বলে দিই, সবাই তো পারবে না। তারা দশ যদি নম্বরটা সেখানে, কি বলেন? হুম, তারা যদি কোনো কিছু জমা রাখে, সেটা জন্য প্রতিষ্ঠানে একটা আয় পায়। নাটক বা নাটকের টিকিট বিক্রয়, বুঝতে পেরেছো? নাটক টাটক করলে অথবা আহ, যদি কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের টিকিট বিক্রয় করতে পারে, পুরাতন খবরের কাগজ বিক্রি করতে। অনুদানটা কি? অনুদানটা একটা বড় অঙ্কের প্রাপ্তি, বড় অঙ্কের আয়। এটাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো, একটু পরে দেখাবো। এই অনুদানটা হচ্ছে যারা অব্যবসায়ী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদের জন্য বড় অঙ্কের কোনো দান করে, দীর্ঘমেয়াদী দান, এটাই বলে অনুদান। এটা বড় অঙ্কের প্রাপ্তি, এটা সবসময় পাবে না। ভাই আজীবন দান সদস্যের আর চাঁদা। অনুদানের মধ্যে পার্থক্যই হ্যাঁ, একটাই, যে দান ছোট আকারের হবে আর অনুদান এককালীন বড় আকারের। বুঝিনি, আবার বলো। মানে দান আর হইতেছে অনুদান, এই দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, দানটা সাধারণত স্বল্প আকারের হয় আর কি, আর অনুদানটা বড় আকারের হয়। দান বলতে আমরা দান খয়রাত বুঝবো। দান খয়রাত বলে না, দান খয়রাত। তো দানটা ছোট আকারের দান, তবে আমাদের এখানে অনুদানই বলা থাকবে। আজীবন সদস্য চাঁদা, হ্যাঁ, কোনো কোনো সদস্যকে যদি আজীবন তুমি সদস্যপদ নাও, সেক্ষেত্রে এককালীন একটা চাঁদা দিতে পারে। উইলকিত ধন সম্পদ বলতে ওই যে যারা নিজের সম্পদটা ওয়াকফ করে দিয়ে দিয়েছে তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে, একবারই উইল করে, বা তার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছে,
সেটা উল্কিত দন্তলোক, পুরাতন আসবাবপত্র বিক্রয়, চারণ। উল্কিত দন্তলোক কি, ধরো তোমার বিশাল একটা জমি আছে 10 একরের। তুমি চিন্তা করলা যে আমি সারা জীবন তো নিজের জন্য কাজ করছি, নিজে হাজার হাজার কোটি টাকার মালিক, এই 10 একর জমি আমি প্রতিষ্ঠানের কে কি দিলাম, উইল করে, দলিল করে দিয়ে দিলাম। এটা হচ্ছে উল্কিত দন্তলোক। পুরাতন আসবাবপত্র বিক্রয় তো আমরা জানি, পাশাপাশি আমরা এটাও জানি চারণ কর কি। ধরো তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশাল একটা মাঠ আছে, সেখানে অনেক সবুজ ঘাস আছে। এখন সেটা তুমি ভাড়া দিয়ে রাখছো কি জন্য? ওই যে অনেকে আছে গরু, ছাগল, সেখানে কি করবে, লালন পালন করবে, ছড়াবে আর কি, মানে সেখানে এসে ঘাস টাস খাবে, তারা এখানে ছেড়ে দিবে। সেটার জন্য তোমার প্রতিষ্ঠানে কিছু টাকা দিবে। এগুলাই হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের উৎস। বুঝছো কিনা? নোমান প্রবাদ, বলো। আর একটা কি জানি আছে না, ওই যে চা নাস্তার টাকা, ওই যে ক্লাবের ক্ষেত্রে। সবই পাবা। এখানে ক্লিয়ার কিনা, এখানে এতটুকু বলো। হ্যাঁ ভাই, ক্লিয়ার। এবার আসো, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে এখানে। হুম। চাঁদা কি আমরা বলেছি, ক্লাব বা সমিতির সদস্য প্রতি মাসে বা বার্ষিক নিয়মিতভাবে প্রতিষ্ঠানকে যে টাকা দেবে সেটা। ভর্তি বিষয় হচ্ছে প্রথম ভর্তি হওয়ার ফলে এককালীন যে অর্থ দেয় সেটা। লকার ভাড়া বলছিলাম, যে সমিতি বা ক্লাবের নিরাপত্তা ব্যবস্থার অধীনে যদি সিন্দুক, দেরাজ বা আলমারিতে সদস্যগণ মূল্যবান স্বর্ণালংকার বা কাগজ রাখার বিনিময়ে যে অর্থ দেবে সেটাই লকার ভাড়া। হলরুম ভাই ভাড়াও আমরা লকার জানি। দিয়ে মেট্রো রেলও আনছে। হ্যাঁ, লকার দেখলাম মেট্রো রেলের স্টেশন গুলো তো লাগাইছে। তাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো, প্রায় 50টা 60টা বাক্স এটা তো কি ভাড়া আছেই। দিচ্ছে, ভাড়া দেয় নাকি নিজেদের জন্য? হ্যাঁ ভাই, ভাড়া দেয়। ওখানে কি রকম জানি না, বাট দেখলাম আর কি, বিজয় সরণি স্টেশন দেখছিলাম। আছে অনেকে দূর দূরান্ত থেকে আসে, বা বাইরে কেউ আসলো, বা তখন তারা কি করলো, এখানে কিছু জিনিস রাখলো, বুঝো নাই, হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আমাদের কি জানি বলে এটাকে, আচ্ছা, হল রুম ভাড়া তো বুঝো, যে ক্লাবের যে মিলনায়তন বা হল রুম বা ঘরের বাইরের, মানে অন্য কারো কাছ থেকে যদি মনে করো ভাড়া দেয় যে কোনো প্রোগ্রামের জন্য, নাটক বা বিচিত্রা অনুষ্ঠানের সঙ্গীতের টিকিট বিক্রয়, বিনিয়োগের সূত্র আমরা জানি, পুরাতন খবরের কাগজ বিক্রয় আমরা বুঝি, প্রত্যেকটা জিনিস জানি। অনুদান, ওই যে অনুদান বলতে কারো কাছ থেকে, আমি বললাম না, এককালীন মোটা অঙ্কের যে টাকাটা আমরা প্রাপ্তি বোঝাবো। হ্যাঁ, হ্যাঁ, যারা সামাজিক কল্যাণের উদ্দেশ্যে দেয় আর কি। আজীবন সভ্যের চাঁদা মানে হচ্ছে সমাজে তৃতীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে আজীবন সদস্য করে নেওয়া হয়, এটা থেকে যে টাকাটা পায়। উল্কিত ধন হলো, তো আমরা বললাম, দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে চুক্তির মাধ্যমে সাধারণত বড় ধরনের সম্পদ দান করে থাকেন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো। এবার ব্যয়ের খাত, আচ্ছা, অব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যয় কি হতে পারে? ব্যয় তো দুই রকম হয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, যেটা ছোট অঙ্কের ব্যয়, আর একটা মূলধন জাতীয় ব্যয়। আয়ও দুই রকম হয়, তো মুনাফা মানে ছোট, যেগুলাকে আমরা খরচ হিসাবে ধরি, মূলধন মানে বড়, যেগুলাকে আমরা সম্পদ হিসাবে ধরি। এখন বলো ব্যয় কি হতে পারে? আয় তো আমরা বুঝলাম, ব্যয় কি হতে পারে, অব্যবসায়ী প্রতিষ্ঠানে কি কি ব্যয় হতে পারে? আপ্যায়ন খরচ হতে পারে না? জি ভাই। আর কি হতে পারে? খাদ্য সামগ্রী হতে পারে, বিভিন্ন খাবার দাবার, যদি খাদ্য সামগ্রী ক্রয় বিক্রয় ক্রয় হতে পারে। মনিহারি থাকতে পারে খরচের, মানে নর্মাল যে খরচগুলো। আর কি হতে পারে? এক্সট্রা দুই একটা খরচের কথা বলো না। তুমি তো করছো, এই অঙ্কটা করছো না, বললা তো ব্যয়গুলা কি বা ব্যয়ের খাতগুলা কি। বা যেমন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা সম্পদ ক্রয় বলতে পারি, স্থায়ী সম্পদ ক্রয়, আসবাবপত্র ক্রয়, বিনিয়োগ ক্রয়। হুম, কর ও বিকর হতে পারে। তো ব্যয়ের খাতগুলা কি আমরা বুঝতে পারবো, এই যে আমাদের স্বাভাবিক যে ব্যয়গুলা আর কি। এই যে দেখো, বিলি অ্যাক্টিভিটি ক্রয় হতে পারে, এই যে বেতন, হ্যাঁ ভাই, বেতন। সম্পাদকের বেতন বা সম্মানী, ভাড়া, কর ও অভিকর, চাপা ও মনিহারি, নাট্য বিনয় খরচ, হচ্ছে যারা নাটক করে তাদেরকে আমরা যদি টাকা দেই, টেনিস খরচ, ম্যাগাজিন খরচ, বার্ষিক খেলাধুলা খরচ,
প্রাঙ্গণ কর এটা বড় অঙ্কের ব্যয়। প্রাঙ্গণ রক্ষীর মজুরি, মেরামত, অবচয়। বুঝছো কিনা? তো ইয়েও তো আছে, ওই যে কি জানি, এই যে ছাপা, তারপরে মুদ্রণ হ্যাঁ, কাগজের। হ্যাঁ। এই যে আপ্যায়ন আছে, অবসর ভাতা আছে, বিজলি খরচ আছে, তারপরে হচ্ছে তোমার কি খবরের কাগজ কাগজ ও সামগ্রিক ব্যয় আছে, ব্যবহৃত সামগ্রী আছে, ছাত্রদের বৃত্তি আছে, অন্তদের জন্য বস্ত্র আছে, যাতায়াত আছে, লাইব্রেরির পুস্তক ক্রয় আছে, বিনিয়োগ আছে, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিলিয়ার্ড টেবিল টেবিল ক্রয়। অনেক ধরনের ব্যয় আমরা পাবো। ওই ব্যয়ের ডাক কোনো ও তার এটা বাদ পড়ছে খালি। ওই তারপরে বিভিন্ন উপযোগ খরচ। বাদ পড়ছে আর কি, কিন্তু আছে যে কোনো ধরনের খরচই চলে আসবে, বড় অঙ্কের খরচ এবং ছোট অঙ্কের খরচ, এগুলাই হচ্ছে ব্যয়। এ হচ্ছে কথা আর কি। এখন এটা তো দেওয়া থাকবো না যে এক পাশে আহ সম্পদ আর এক পাশে ব্যয় অথবা প্রাপ্তি প্রদান। বিজলি খরচ কি বুঝো? বিজলি খরচ কি? ওই তো ইলেকট্রিকের যে ভাড়াটা দিই ওটাই। হ্যাঁ, মানে সোজা কথা যদি এটাকে আরো সহজ করে বলে, বিদ্যুৎ খরচ বলতে পারবা সহজ করে। মানে হচ্ছে আমাদের যে লাইট, ফ্যান, ফ্রিজ, মানে এসি চালাতে আমরা যে বিদ্যুৎ খরচ করি, ইউটিলিটির যে খরচটা, সেটাকেই বিজলি খরচ বা বিদ্যুৎ খরচ বলে। বিজলি দেখি আবার ওই যে বিজলি চমকা যায়, সেই খরচ মনে করি না। ভাই, বৃত্তি প্রদান এটা কি খরচ? হ্যাঁ, যদি আমরা আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি খরচ বলতে, খরচ দুই রকম আমি তো বলছি, একটা মূলধন জাতীয়, আর এটা কি মুনাফা জাতীয়। এই বৃত্তি প্রদানটা মূলধন জাতীয় খরচ, মানে এটা সম্পদ হয়ে যাবে। বুঝছো কিনা? আমরা একটু পরে সেটা দেখতেছি। এখন আসো, এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছু বিশেষ ধপা আছে আলাদা, যেগুলো একটু অন্যরকম। যেমন একটা হচ্ছে আমাদের বড় অঙ্কের চাঁদা, যেটাকে আমরা বলি অনুদান। বড় অঙ্কের চাঁদা মানে চাঁদা না, এটাকে কি বলবো? অনুদান। অনুদান। উল্কিত ধন দৌলত বা আজীবন সদস্যদের চাঁদা। খেয়াল করবে একটু। ভর্তি পিস বা প্রবেশ পিস। পুরাতন সম্পদ বিক্রয়। পুরাতন সম্পদ বিক্রয়, এই যে প্রথম যে চারটা দিয়ে লিখেছে, 1 2 3 4, এই চারটার মধ্যে প্রবেশ ফি মাঝে মধ্যে বড় অঙ্কের হয়, মাঝে মধ্যে ছোট অঙ্কের হয়, এটা নিয়ে আমরা কথা বলবো পরে। কিন্তু এই যে বড় অঙ্কের চাঁদাকে আমরা কি বলি? ধরো অনুদান। আমি একটু লিখে বুঝাই। অনুদান। তারপর হচ্ছে ঐল্কিত ধন দৌলত বা আজীবন সভ্যের চাঁদা। হুম। পুরাতন সম্পদ বিক্রয়। এই চারটা হচ্ছে বড় অঙ্কের প্রাপ্তি। তো বড় অঙ্কের প্রাপ্তিগুলা কি প্রাপ্তি বলো? মূলধন জাতীয় প্রাপ্তি। আর এজন্য এগুলাকে আমরা দায় পাশে লিখবো। বুঝছো কিনা? বুঝতে পারছি। আবার যেগুলো হচ্ছে ছোট অঙ্কের, যেমন প্রবেশ ফি কে আমরা ছোট অঙ্কের বলতে পারি। পুরাতন খবরের কাগজ বা নাটকের টিকিট বিক্রয়, হ্যাঁ, খেলাধুলার সামগ্রী বিক্রয়, এই জিনিসগুলো আমাদের কি। তারপর হচ্ছে চাঁদা। তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলো, ছোট অঙ্কের প্রাপ্তি, সেজন্য এগুলাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো, এবং এগুলা আয় হিসাবে বিবেচিত হবে। এখন আসো, আমরা আমরা এই জিনিসটা দরকার নাই, এগুলো আমরা পড়েছি, এগুলা নিয়ে আর কথা বলবো না। আমরা আলোচনায় চলে যাব। সাবস্ক্রিপশন চাঁদা জিনিসটা আমরা পড়েছি, আমরা এখানে চলে যাব। আজকের ক্লাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। এটা এটা এতই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। হুম। প্রথম হচ্ছে আমি বলছি, বড় অঙ্কের প্রাপ্তিকে আমরা কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়, যেটাই বলো, বড় অঙ্কের। আর মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তিকে আমরা কি বলবো বলো? ছোট অঙ্কের। বা ক্লিয়ার? ছোট আকারের আয় হইলে ওটা মুনাফাও। হ্যাঁ, ব্যয় না, আয় আয়। হ্যাঁ, আয়। যেমন একটু আগে বলেছিলাম, ঋণ গ্রহণ, অনুদান, উল্কিত ধন সম্পদ, আজীবন সদস্যদের চাঁদা, আসবাবপত্র বিক্রয় লব্ধ অর্থ, বিশেষ তহবিল। এই জিনিসগুলো আমরা বারবার পাবো না। এগুলা ধরো সাধারণত একবার বা একবারই পাবো। এই আয়গুলা বারবার হবে না, অনিয়মিত আয় এগুলা। এগুলা বড় অঙ্কের আয়, এগুলা মূলধন জাতীয় প্রাপ্তি, সেজন্য এগুলাকে আমরা কি পাশে দেখাবো বলো? দায় পাশে। আয় মানে প্রাপ্তি পাশে। প্রাপ্তি পাশে তো অবশ্যই দেখাবো, কিন্তু এগুলাকে আমরা কি হিসাবে ধরবো? মূলধন। দায় হিসাবে ধরবো। ক্লিয়ার?
আর দায়। হ্যাঁ, দায়। এই কোনো সন্দেহ আছে এগুলা যে দায় কিনা? না ভাই। সন্দেহ থাকলে বলো, মনের ভিতর খুদুর মুদুর রাখিও না। কোনো সন্দেহ আছে এগুলা যে দায় কিনা? না, এগুলো তো দায় বুঝছি, কিন্তু মানে মূলধনের মধ্যে দায় আসলো কেন? মূলধন না তো, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন মানে মূলধন না। মূলধন কোনটা, যেটা মালিক নিজ থেকে দেয়? এগুলা কি কেউ নিজ থেকে দিছে? এটা তো মূলধন না, নাম হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মানে বড় অঙ্কের প্রাপ্তি। বুঝতে পারছি, আর এই জায়গায় তো মালিক থাকারও কথা না, সবাই মিলে। হুম। এমনি তো আমাদের যে অ্যাকাউন্টিং এ আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পড়ছি, তো মূলধন জাতীয় প্রাপ্তি গুলাকে আমরা কি ধরি? দায় ধরি না? যেমন ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়, বিনিয়োগ বিক্রয়। তো এগুলা তো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি মানে মূলধন বিষয়টা এমন না, মালিক দিবে এমন না। এটা হচ্ছে বড় অঙ্কের প্রাপ্তিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। আর মুনাফা জাতীয় প্রাপ্তি মানে ছোট অঙ্কের প্রাপ্তি বা আয়, যেগুলাকে আমরা মূলত কি হিসাবে চিনি? আয় হিসাবেই চিনি। বোঝা গেছে কিনা? তাহলে প্রাপ্তি জি পাশে ভাই। দুই ধরনের প্রাপ্তি থাকবে। মূলধন জাতীয় প্রাপ্তি মানে বড় অঙ্কের প্রাপ্তি থাকবে, ছোট অঙ্কের প্রাপ্তি মানে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় থাকবে। আয়গুলো তো আমরা জানি, অর্জিত সুদ বা বিনিয়োগের সুদ, চাঁদা, খবরের কাগজ বিক্রয়, ম্যাগাজিন বিক্রয়, চারণ কর বা খাজনা। এই যে এটা আছে, চা চক্র হতে মুনাফা, প্রবেশ ফি বা ভর্তি ফি, হল ভাড়া, লকার ভাড়া, খামার বা প্রকল্প থেকে আয়। চা চক্র থেকে মুনাফা হচ্ছে এমন একটা জিনিস, ধরো তোমার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটা চা বাগান আছে, সেখান থেকে যে মুনাফাটা আসবে, বা যে কোনো প্রকল্প বা খামার থেকে আয়। এগুলা এগুলা নিয়মিত প্রাপ্তি, সেজন্য এগুলা হয়ে যাবে আয়। ঠিক একইভাবে ব্যয়ের মধ্যে একটা হচ্ছে বড় অঙ্কের ব্যয়, যেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো, যেগুলাকে আমরা মূলত সম্পদ ধরবো। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রধান, যেগুলাকে আমরা মূলত খরচ বা ব্যয় বলবো। বুঝছো কিনা? তো মূলধন জাতীয় প্রাপ্তিগুলা প্রধানগুলা কি বড় অঙ্কের ব্যয়, যেমন খেলাধুলার সরঞ্জাম ক্রয় করবো, আসবাবপত্র ক্রয় করতে পারি। বিনিয়োগ, প্রাঙ্গণ বা ভূমি ক্রয় হতে পারে। বিলিয়ার্ড টেবিল বা টেবিল টেনিস ক্রয় করতে পারি। অন্যান্য যে কোনো বড় অঙ্কের ব্যয় হতে পারে। আর ছোট অঙ্কের ব্যয়গুলা বা খরচগুলা কি, ভাড়া, কর, ডাক ও তার যেগুলা শিখেছি, মেরামত খরচ, দান করাত, সাময়িক চাপা ও মনিহারি আপ্যায়ন বা অন্যান্য যে কোনো পরিচালনা সংক্রান্ত সকল খরচ, অবচয় টবচয় যা আছে সব। এখন বলো, এই চারটা জিনিস যারা পারবা তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক পারবা, এই চারটা জিনিস যারা পারবা না তারা পারবা না। এখানেই মনে করো অঙ্কটা শেষ হবে। জি ভাই। এখন তুমি বলো। বলো, এখানে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? না ভাই, প্রশ্ন নাই। ঠিক আছে। ওকে। নোমানের দিয়ে কোনো কথাবার্তা নাই? নোমান, তোমার কি কোনো কথাবার্তা নাই? তো অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক করতে গেলে আমরা মূলত তিনটা কাজ করব। প্রথম ধাপে আমরা একটা মূলধন তহবিল নির্ণয় করব। কি তহবিল? মূলধন মূলধন তহবিল। তহবিল। মূলধন তহবিল কিভাবে নির্ণয় করতে হবে? নর্মাল জিনিস, মূলধন যেভাবে বের করো সেই সিস্টেমেই করবা। মূলধন কিভাবে বের করো বলো? সম্পদ থেকে। সকল সম্পদ থেকে সকল দায় বিয়োগ। এই মূলধন তহবিলও সেম, তবে সেখানে প্রারম্ভিক সম্পদ থেকে, প্রারম্ভিক সম্পদ থেকে আমরা কি করব? একতরফার মতো প্রারম্ভিক দায় মাইনাস করব, তাহলে আমরা মূলধন তহবিল পাবো। ক্লিয়ার? এটাকে আমরা ক্যাপিটাল ফান্ড বলি, ক্যাপিটাল ফান্ড বা মূলধন তহবিল। ঠিক আছে? মূল চারটা কাজ আমাদের, এর মধ্যে আমরা যে কোনো একটা অঙ্ক দুইটা বা তিনটা কাজ করব। তাহলে প্রথম ধাপে আমরা মূলধন তহবিলটা কিভাবে বের করবো বলো?
মূলধন যেভাবে বের করতে হয় সম্পদ থেকে তাই মাইনাস করে জাস্ট মূলধন তহবিল মানে হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স জানতে চেয়েছে, তার মানে প্রারম্ভিক মূলধন যেভাবে বের করি, প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতাম আমরা, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। বিজ্ঞান। নোমান, হ্যাঁ ভাই, আছি আছি। কথাবার্তা বলো না ওই কেন? নাস্তা খাইলাম তো আর কি, ও, মানে শুনতাছিলাম আর কি, এদিকে বসে নাস্তা করে। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের প্রাপ্তি ও প্রধান হিসাব প্রস্তুত করবে। তো প্রাপ্তি পাশে কি থাকে বলো তো? দুই ধরনের প্রাপ্তি থাকে, একটু আগে দেখাইলাম কি কি। মূলধন আর মূলধন মুনাফা। মূলধন মূলধন জাতীয় জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয়, মুনাফা জাতীয় প্রাপ্তি। সরি, মুনাফা জাতীয় প্রাপ্তি, অথবা মূলধন যেটা জাতীয় হইতেছে আয় বা লাভ। মুনাফা জাতীয় আয়। আর প্রধানে থাকে কি মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, এভাবেই করব। মজার বিষয় হচ্ছে প্রাপ্তি ও প্রধান হিসাবে যে এই যে মুনাফা জাতীয়, খেয়াল করো কত মজার। আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানেই দেখাই। আমরা এখানে কি পাইছি দেখো তো, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক করতে গিয়ে আমরা এখানে কি পাইছি, আমরা এখানে কি পাইছি, আমাদের যদি ওইভাবে থিঙ্কিং করি, আমরা দেখো আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি ধরো যদি প্রাপ্তি ও প্রধান হিসাব চিন্তা করি, প্রাপ্তি আর ধরো এই পাশে যদি আমি প্রধান চিন্তা করি, প্রধান। তাহলে প্রাপ্তি পাশে আমি দুইটা জিনিস পাইছি, কি কি পাইছি বলো? মূলধন মূলধন জাতীয় জাতীয় প্রাপ্তি বা মূলধন আয়, জাতীয় আয়। প্রাপ্তি বা আয়, ওকে। আরেকটা কি পাইছি, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আয় লিখলাম আমি। প্রধান পাশে কি পাইছি ভাইয়া, মূলধন জাতীয় প্রদান বা ব্যয়, আর কি পাইছি, মানে সম্পদ, আর একটা হইতেছে মুনাফা জাতীয় ব্যয় হইতে খরচ। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয়। দেখো খুব মজার ভাবে আমি একটা জিনিস দেখাবো, আর কখনোই অব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনটা কোন পাশে যাবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। খুব মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখো কেন বলছি একটু পরে টের পাবা। দেখো আমাদের যে এই যে প্রাপ্তি পাশ, আমি এটা একটা প্রাপ্তি ও প্রদান হিসাব করে দেখালাম আর কি। এই যে মূলধন জাতীয় প্রাপ্তি, এটাকে আমরা কি হিসাবে চিনি, দায়। আর মূলধন জাতীয় প্রদানকে আমরা কি, ব্যয়কে কি ধরি, সম্পদ। মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কি ধরি, খরচ বা ব্যয়। মুনাফা জাতীয় আয়কে আমরা কি ধরি, আয়। এখন এই চারটা তথ্য থেকে আমরা দুইটা বিবরণী করবো, একটা হচ্ছে ধরো আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী বলে, তাহলে আয় ব্যয় হিসাব যদি করি, আরেকটা করবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা উদ্বৃত্ত পত্র বলি। এখন তোমরাই আমাকে বলো, আর্থিক বিবরণীতে তোমরা কি দেখেছো, আয় ব্যয় হিসাবে কি কি যাবে বলো? আয় ব্যয় হিসাবে কোনটা যাবে তাহলে, আয় আর ব্যয়। তার মানে আয় ব্যয় হিসাবে কি যাবে বলো, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়। এই তোমরা বুঝছো কিনা? ধরো এটাকে আমি এক ধরলাম, এটাকে কি ধরলাম, দুই ধরলাম, এটাকে এক ধরলাম, এটাকে দুই ধরলাম। তাহলে আমি এটা কি বলতে পারবো বলো? আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করতে হবে, এক মাইনাস, সরি, দুই মাইনাস দুই, দুই মাইনাস দুই, বুঝছো তো? দুই মাইনাস দুই বুঝছো? কথা বলো। আয় থেকে ব্যয় বাদ। দুই তোমার মাইনাস। নামটা হচ্ছে আয় ব্যয় হিসাব, তো তুমি এখানে আনবা আয় আর ব্যয়। আয় মানে মুনাফা জাতীয় আয়, ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখান থেকে লাভ বা ক্ষতি বের করব আমরা, যেটাকে আমরা ব্যয় অতিরিক্ত আয় বা আয়ের উদ্বৃত্ত বলবো, সেটা পরের জিনিস। কিন্তু এখানে সিস্টেম কি, আয় থেকে ব্যয়টা কি করতে হবে, মাইনাস করতে হবে। আর উদ্বৃত্ত পত্রে কি আসবে, মানে এক, এই দুই পাশের আয় যোগ করে বের করতে হবে, আর এই দুই পাশে ব্যয় যোগ করে বের করতে হবে, তারপর দুইটা মাইনাস। কোন দুই পাশের আয় যোগ করবা? এই যে এক আর দুই, মানে প্রাপ্তি পাশে। প্রাপ্তি পাশে কি দুইটা আয় থাকে? আহ একটা হইতেছে আয় আর একটা দায়। তো দায় কি তুমি আয়ের মধ্যে আনবা? কি বলো না বলো?
আয় থেকে খরচ বিয়োগ করবো আর দায় এখানে থেকে মুনাফা জাতীয় সম্পদ আয় থেকে থেকে দায়। মুনাফা জাতীয় ব্যয় বাদ দিবা, আয় থেকে ব্যয় বাদ দিবা, শেষ। দুই মানে এখানে 2 নাম্বার পয়েন্ট বোঝাচ্ছি আর কি, দুই মানে দুইটা না, এই যেখানে দুইটা পয়েন্ট দিছি। না ওটা বুঝতে পারছি, এখন কি এই সম্পদ থেকে দায় বিয়োগ করতে হবে? এটা কেমনে? কই সম্পদ থেকে দায় বিয়োগ করতে কে বলছে? না উপরেরটা। উপরেরটা তো দায়, এটা হচ্ছে সম্পদ। উদ্বৃত্ত পত্রের সম্পদ সম্পদের জায়গায় চলে যাবে, দায় দায়ের জায়গায় চলে যাবে। বুঝতে পারছি। মানে 1 নাম্বারটা চলে যাবে উদ্বৃত্ত পত্রে, আর 2 নাম্বারটা চলে যাবে আয় ব্যয় হিসাবে, সোজা কথা হচ্ছে এটা। মানে এই মূলধন জাতীয় প্রাপ্তি এগুলা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে উদ্বৃত্ত পত্রে। দায় পাশে, উদ্বৃত্ত পত্রে। মূলধন জাতীয় প্রধান এটা যাবে সম্পদ পাশে, উদ্বৃত্ত পত্রে। এই দুইটা যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। ঠিক আছে, এবার বুঝছো নি এই দুইটা। আর মুনাফা জাতীয় আয় ব্যয় এই দুইটা চলে যাবে কোথায়? আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাবে। এখন বুঝছো না বুঝো নাই? না বুঝলে নাই। তাহলে আমাদের যে করণীয় কাজের কথা বলছিল সেটা প্রথম হচ্ছে মূলধন তহবিল, আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় কি করব? মাইনাস করে বের করব। এরপর হচ্ছে আয় ব্যয় প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা ওই যে প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো এক পাশে, মূলধন জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় প্রদানগুলো এক পাশে লিখে প্রস্তুত করব। তৃতীয় ধাপ হচ্ছে আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী, টোটাল আয় থেকে ব্যয় মাইনাস করব, মূলধন মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় মাইনাস। তৃতীয় ধাপ হচ্ছে, চতুর্থ ধাপ হবে এটা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। এখানে আমাদের সম্পদ, দায় এবং মূলধন তহবিলটা চলে যাবে, ওই যে মালিকানা সত্ত্ব যেটা। এই হচ্ছে কাজ। আর প্রশ্নে সাধারণত দুইটা জিনিস থাকবে। কি কি থাকবে সাধারণত দুই প্রশ্নে? নাম্বার ধাপটা কি প্রাপ্তি ও প্রদান হিসাব? হ্যাঁ, ওই জায়গায় কি করতে হবে? ওই জায়গায় হচ্ছে তোমার যত প্রাপ্তি আছে, মূলধন আর মুনাফা সকল প্রাপ্তি এক পাশে লিখে ফেলবা, যত প্রদান আছে সব একসাথে লিখে ফেলবা। আর যত দায় আছে একসাথে একসাথে মানে প্রদান আছে সব একসাথে। হ্যাঁ, সে প্রদানের মধ্যে কি থাকবে? খরচও থাকবে, মূলধন জাতীয় আর সম্পদও থাকবে। সম্পদ। মানে মুনাফা জাতীয় খরচ ব্যয় থাকবে, খরচ, মূলধন জাতীয় খরচ থাকবে, সম্পদ ব্যয় আর সম্পদ এক পাশে। আর এখানে হচ্ছে দায়, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো দায় এবং ব্যয় এই দুটো এক পাশে, মুনাফা সরি দায় এবং আয় এই দুটো এক পাশে। বুঝছো কিনা? এটা নিয়ে প্রাপ্তি, মানে প্রাপ্তি মানে যত প্রাপ্তি আছে সব এক পাশে। আয় ব্যয় বিবরণী বুঝছো, উদ্বৃত্ত পত্র বুঝছো। এখন প্রশ্নে সাধারণত আমাদের কি থাকে? সাধারণত প্রাপ্তি ও প্রধান হিসাব খুব কম অঙ্কে করতে বলে, এটা দেওয়া থাকে। মাঝে মধ্যে করতে বললেও আমরা করব। আর কিছু সমন্বয় থাকে বা অন্যান্য তথ্য নামে থাকে। আর করণীয় কাজ সাধারণত প্রাপ্তি ও প্রধান হিসাব থাকলে সেটা তো আর করতে বলবে না, তখন বলবে কি কাজ? মূলধন তহবিল বের করতে, আয় ব্যয় বিবরণী বের করতে, বা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে, উদ্বৃত্ত পত্র বা স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট প্রস্তুত করতে। তো মূলধন তহবিলের কাজ তো আমরা জানি, আয় ব্যয় বিবরণীতে আয় আর ব্যয়ের খেলা। আর এখানে কার খেলা? সম্পদ এবং দায়ের খেলা। আর এটা কিসের খেলা? এটা প্রারম্ভিক সম্পদ এবং থেকে প্রারম্ভিক দায় মাইনাস করার খেলা। কোনো প্রশ্ন আছে কিনা এবার? আর প্রাপ্তি ও প্রদান হিসাবে কি থাকবে? সকল প্রাপ্তি আর প্রদান। প্রাপ্তি প্রদান তো ভাই প্রশ্নে দেওয়াই থাকে সব হ্যাঁ, অঙ্কে। সাধারণত দেওয়া থাকে না, আর এটা দু তো একটা যে ব্যতিক্রম অঙ্ক আছে যেখান থেকে তোমাকে সমন্বয় দেয়। আয় ব্যয় হিসাব দিবে, বা তোমাদের সেখান থেকে মূলত প্রাপ্তি ও প্রদান হিসাব করতে বলবে। মানে যদি আয় ব্যয় হিসাব বা থাকে তখন তোমাকে প্রাপ্তি ও প্রদান হিসাব করতে বলবে, প্রাপ্তি ও প্রদান হিসাব থাকলে আয় ব্যয় হিসাব করতে বলবে। বিষয়টা এরকম, সেটা আমরা অঙ্ক করার সময় দেখব। এখন মূলধন তহবিল আমরা কিভাবে বের করব, প্রশ্ন হচ্ছে এটা, তাই না? এটা তো ওই সবচেয়ে কমন, এটা প্রত্যেকটা অঙ্কে হ্যাঁ, মূলধন ডেইলি তহবিল তোমার করা লাগবে। তো হয়। মূলধন তহবিল হচ্ছে আমরা দুই ভাবে বের করতে পারি। আমরা যদি একটা ছকের দিকে তাকাই, এই পাশে এইভাবে, ধরো টাকা টাকা, মনে করো আমি এখানে লিখলাম, ধরো সম্পত্তি সমূহ, এখানে লিখলাম টাকা, এখানে লিখলাম দায় সমূহ,
এখানে লিখলাম টাকা। আমার ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলা সম্পদ আছে, হ্যাঁ, ধরো কি কি সম্পদ থাকতে পারে আমরা জানি আমাদের কি থাকতে পারে, ধরো দেনাদার থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, প্রাঙ্গণ থাকতে পারে, ঠিক আছে, বিলিয়ার্ড টেবিল বা টেবিল টেনিস থাকতে পারে, তারপরে কি থাকতে পারে আর বলো, সরঞ্জাম থাকতে পারে। আচ্ছা, দায় কি থাকতে পারে ভাই, বলো কি কি থাকতে পারে দায়? ওই যে আমরা বলছি কি থাকতে পারে বলো, আমাদের অনুদান থাকতে পারে, ঋণ। উইলকিত ধন দৌলত থাকতে পারে, আমাদের সম্পদ বিক্রয় থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ধরো আমাদের থাকতে পারে হচ্ছে পাওনাদার, মানে আগের যে দায়গুলো আছে সেগুলো লিখলাম। আমাদের থাকতে পারে হচ্ছে ধরো ঋণ থাকতে পারে, ঋণ গ্রহণ, হ্যান ত্যান যাই হোক। তো আমরা কি করলাম, ধরো এখানে আছে 20, 30, তারপরে 40, 10, 5, এখানে আছে ধরো 25, মনে করো এখানে আছে ধরো 15, এখানে আছে ধরো 12, এখানে আছে ধরো 13। কথার কথা, এখন আমাদের টোটাল সম্পদ কত হলো বলো তো, 20, 30, 50, 90, 1,05,000, 1,00,000 কত, 5,000 হচ্ছে সম্পদ। আর 1,05,000 এই পাশে লিখবো, কারণ সম্পদ সবসময় দায়ের চেয়ে বেশি হবে। কত বলো, 25, 15, 40, 45, 55, 65। তাহলে এই 1,05,000 এখানে আছে 65, বাদ দিলে কত থাকবে, 40,000। এটার নামই হবে মূলধন তহবিল। বের করা বুঝছো, মূলধন তহবিলটা কিভাবে বের করতে হবে, নোমান বুঝছো কিনা? এটা হচ্ছে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। দুই পাশে সমান সমান থাকবে টাকা। টাকা সমান করব দায় বের করার জন্য, সমান সমান থাকবে না। আমার কি এই পাশে এত সমান আছে? আমি তো এটা বের করে নিয়েছি। আমি কি করছি, আমি তো এটা কি করছি, বের করে নিছি রে ভাই, এই যে আমার মূলধন তহবিল তো আমি বের করে নিছি, বুঝছো কিনা? এটা বের করছি কিভাবে, এটা বের করছি ভাই আমি কিভাবে, এটা বের করছি, ধরো আমার এখানে টোটাল সম্পদ ছিল যত, ধরো সম্পদ ছিল কত, এই যে এত, 1,05,000 এখান থেকে আমি এই দায়টা মাইনাস করছি, এগুলা মাইনাস করছি। মাইনাস করে কত থাকলো? 40,000। সম্পদ থেকে দায়টা মাইনাস করে 40,000 পাইছি। এটাই মূলধন তহবিল। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সম্পদ হচ্ছে 1,05,000, এটা আমি উভয় পাশে লিখছি, লিখে এখানে দেখলাম আছে 65, তাহলে সম্পদ আছে 1,05,000, দায় আছে 65, তার মানে এই দুটোর পার্থক্য বাকি হচ্ছে 40। এটাই হচ্ছে আমার মূলধন তহবিল। এটাই আমাদের 1 ক নাম্বারের প্রশ্নে বেশিরভাগ আসবে। এটা আমরা এইভাবে করব। ক্লিয়ার? কি ভাই? ক্লিয়ার হলে ভালো, না হলে আরো ভালো। ওকে, এই যে মূলধন তহবিল, তাহলে আমরা যে শুরুতে এই যে প্রারম্ভিক সম্পদগুলো আমরা আনলাম, সম্পদ সব লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা প্রারম্ভিক দায় যা আছে সবগুলা জিনিস মাইনাস করে আমরা মূলধন তহবিল বের করলাম, সম্পদ ও দায়ের পার্থক্য। ক্লিয়ার 100%? কোনো প্রশ্ন থাকলে করো। না ভাই।
আচ্ছা, এখন মূলধন তহবিল এইভাবে না করে তুমি চাইলে যে সম্পদ দায় উপর নিচে করে করতে পারো, বুঝছো কিনা? মনে করো প্রথমে তুমি এইভাবে করতে পারো, সম্পদগুলা সবগুলা যোগ করে টোটাল সম্পদ, এরপর আবার দায়গুলা সবগুলা যোগ করলা, টোটাল দায়, এবার টোটাল সম্পদ থেকে টোটাল দায় মাইনাস করে প্রারম্ভিক মূলধন, এইভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝছো কিনা? বুঝতে পারছি। এখন প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়? কোনো প্রবলেম মানে প্রবলেম নাই না, আছে কি প্রবলেম? এই মূলধন তহবিলে কোন সম্পদগুলা যাবে? নোট মাথায় রাখবা, মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ নোট এখন করাচ্ছি। অব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণত সবচাইতে গুরুত্বপূর্ণ নোট আজকের ক্লাসে এটা, সবচাইতে গুরুত্বপূর্ণ নোট, হ্যাঁ, এটাকে ভোলা যাবে না। এটা ভুলবা তো মনে করো তুমি অঙ্ক পারবা না। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ নোট এখন আমি লেখাচ্ছি, সেটা হচ্ছে 3 স্টার না 5 স্টার দিয়ে রাখবে এভাবে, কারণ এটা তোমাদের জানা লাগবেই। এতদিন পর্যন্ত যত অঙ্ক করতা সেখানে 1 বছরের তথ্য থাকতো, অথবা কয় বছরের তথ্য থাকতো? 2 বছরের তথ্য থাকতো সাধারণ অঙ্কগুলাতে। কিন্তু এটা এমন 1 বছরের অঙ্ক, এখানে একসাথে 3 বছরের তথ্য থাকবে। কয় বছরের তথ্য? 3 বছরের তথ্য থাকবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের। মনে করো তুমি অঙ্কটা করতেছো 2026 সালের, যা 25 সালের অঙ্ক করতেছো ধরো, তাহলে এখানে 3 বছরের তথ্য থাকবে। কোন 3 বছর? 25 সালের তথ্য থাকবেই অবশ্যই। 25 সালের আগের বছর কত? 24 সাল, সেটার তথ্য থাকবে। 25 সালের পরের বছর কত? 26 সাল। 3 বছরের তথ্য থাকবে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কে কয় বছরের তথ্য থাকে ভাইয়া? 3 বছর। 3 বছর কি কি? ধরো আমরা অঙ্ক করতেছি কত সালের? ধরে নাও আমরা 25 সালের অঙ্ক করতেছি, কিন্তু তথ্য পাবো আমরা কয় বছরের? 3 বছরের। কি কি? 24 সালের, 25 সালের, 26 সালের। সবাই ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? মানে যে বছরটা ম্যাথ করতেছে ওই বছর থাকবো সামনের আর পিছনের। হ্যাঁ, 3 বছরের তথ্য থাকবে। 25 সালের ম্যাথ করতেছ, তোমার তথ্য থাকতেছে 24 সালেরও থাকতেছে, 26 সালেরও থাকতেছে। 25 সালের তো থাকবেই, আরো 2 বছর তথ্য থাকবে। এই যে আমরা ক নাম্বারে কি করেছি, মূলধন তহবিল বের করেছি, সেখানে একটা জিনিস দেখছো কিনা? মূলধন তহবিল আমরা কিভাবে বের করেছি? প্রারম্ভিক সম্পদ থেকে কি করেছি? প্রারম্ভিক দায় মাইনাস করেছি, তাই না? মজার বিষয়, মজার বিষয় আসো, এই যে প্রারম্ভিক সম্পদ থেকে তুমি প্রারম্ভিক দায় মাইনাস করেছো, এই প্রারম্ভিক মানে কি? 2025 সালের অঙ্ক করলে 2025 সালের শুরু না? তার মানে এই সম্পদগুলা কি এই বছরের সম্পদ না বিগত বছরের সম্পদ? বুঝছো কিনা? হ্যাঁ ভাই। অনেকে এটাকে প্রারম্ভিক সম্পদ না বলে কি বলে আদর করে? বিগত বছরের সম্পদ। প্রারম্ভিক দায় না বলে কি বলে? বিগত বছরের দায়। কথা কি বুঝছো? কেন? কারণ আমি তো 25 সালের মূলধন তহবিল বের করতেছি, তো 25 সালে যে সম্পদটা শুরুতে আছে, এটা কি অ্যাকচুয়ালি 25 সালের সম্পদ ছিল না 24 সালের সম্পদ 25 সালে শুরুতে হয়ে গেছে? কারণ আমরা তো সবাই জানি যে বিগত বছরের সম্পদগুলা পরবর্তী বছর চলে যায়, বা এই বছরের শুরুতে চলে আসে, বা এই বছরের শেষের সম্পদগুলো আবার এর পরের বছরে চলে যাবে। সো প্রারম্ভিক সম্পদ বলতে আমরা বিগত বছরের সম্পদ বলবো। এখন এটা আমি কেন বললাম? এখান থেকে একটা ডিসিশন নিব যে এই মূলধন তহবিলে সব সময় কিসের তথ্য যাবে? বিগত বছরের সম্পদ ও দায় নিয়ে মূলত আমরা এই মূলধন তহবিল করব। আমার কথা বুঝছো কিনা? খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক এটা, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানে অঙ্ক করতে গেলে স্টুডেন্টরা ভুল করে বারবার এই জায়গাটাতে, যেটা নিয়ে এখন আমি কথা বলছি।
তাহলে মূলধন তহবিলে যাবে মূলত কি বিগত বছরের সকল সম্পদ এবং দায়, অন্য কিছু যাবে না। তার মানে আমরা মূলধন তহবিল করব, এই অঙ্কটা দিয়ে যদি আমি চিন্তা করি কোনটা দিয়ে মূলধন তহবিল করব, কোন বছরের তথ্য দিয়ে? কোন বছরের বিগত তথ্য? বছর মানে এখানে এই অঙ্কের জন্য কোন বছর, সেটা কোন বছরের তথ্য দিয়ে করব? আমরা আছি কোন বছরে ওটা? আমরা তো, আমি দেখাইছি তোমাকে আমরা কত সালের অঙ্ক করতেছি। 25 সাল। তো মূলধন তহবিলে কত বছর, কোন তথ্যটা যাবে? 25, 25-এর 25-এর। নাকি 24-এর? তুমি বলো বিগত কোনটা, চলতে কোনটা, পরে কোনটা। তোমাদের যদি এখন এই তিনটা জিনিস পড়ানোর পরে তোমাকে যদি শিখাইতে হয়, তাহলে এটা কেমন বিগত দেখায় না? 25 সাল কি বিগত বছর না চলতি বছর? চলতি। চলতি বছর যে ভাই, এটা হচ্ছে পরবর্তী বছর। আর বিগত বছর হচ্ছে মূলত 24 সাল। তাহলে বিগত বছরের তথ্য মানে এই যে মূলধন তহবিলে ধরো 24 সালের তথ্যগুলা চলে যাবে, বা 25 সালের আসলে শুরুর গুলো আসবে। কথা বুঝছো কিনা? কারণ 24 সালের তথ্যগুলাই 25 সালের শুরুতে আসবে, তাহলে 24 সালের গুলা অথবা 25 সালের শুরুর গুলা। বুঝছো কিনা? কারণ আমরা তো শুরুতেই এখানে দেখাইছি যে প্রারম্ভিক যেগুলা সেগুলাই বিগত বছরের, সো আর তো কথা থাকতে পারে না। তাহলে বিগত বছরের গুলা চলে যায় কোথায় ভাইয়া? মূলধন তহবিলে। চলতি বছরের তথ্যগুলা যাবে কোথায়? যদি আয় ব্যয় হয় তাহলে আয় ব্যয় হিসাবে, যদি সম্পদ দেওয়া হয় তাহলে কোথায় যাবে? উদ্বৃত্ত পত্রে। আর পরবর্তী বছরের গুলা অবশ্যই উদ্বৃত্ত পত্রে। এই নোটটা সারা জীবন মনে রাখবো। ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজকে যা করাইছি মাথায় রাখো, এই নোটটা যে পারবা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলছি, বারবার তোমরা এই জায়গাটাতেই ভুল করবা, এবং এই জায়গাটাতে যে ভুল করবা সেই ভুলের মাসুল বারবারে দিবা। এই অঙ্ক করতে যাবা ভুল করবা এখানে, এই অঙ্ক করতে যাবা ভুল করবা এখানে। সো কথা কি? কথা হচ্ছে যে অবশ্যই তোমাদের এই বিষয়গুলোকে ক্লিয়ারলি জানতে হবে। এতটুকু বুঝছো কিনা? এই এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো প্রয়োজনে, তাহলে যে কোনো সময় দেখতে পারবা। আমি কিন্তু এই এই তথ্যটা আর পড়াবো না। বলো কি বলছিলাম? অব্যবসায়িক এখন তো প্রতিষ্ঠানে আমি আবার, এখানে বাইর করতে হবে যে বিগত বছরের এই সংকটন গুলা বিগত ওটা আয়। তোমাকে প্রশ্নে তারা দেখাই দিবে, তোমাকে বলেই দিবে, তোমাকে ধরাই দিবে, তোমার বেরও করা লাগবে না, কিন্তু তুমিই ভুল করবা। কারণ তুমি বিগত বছরগুলাও আয় ব্যয় হিসাবে নিয়ে আসবা, চলতি বছরগুলাও নিয়ে আসবা। এখন তুমি তো, এই জন্যই এই টেকনিক। এখন তাহলে আমরা যেটা বলছি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কে আমি আবারও বলি 3 বছরের তথ্য থাকে, এর মধ্যে বিগত বছরের গুলা নিয়ে করব মূলধন তহবিল। চলতি বছরের গুলা যদি আয় ব্যয় হয় আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাবে যাবে, সম্পদ দায় হলে উদ্বৃত্ত পত্রে, আর পরবর্তী বছরের গুলা অবশ্যই উদ্বৃত্ত পত্রে। কোন তথ্য কোথায় যাবে সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি থাকে তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য হবে। নোমান ক্লিয়ার? আজকের আলোচনাটা একটু দ্রুত করেছি, মানে লেট করেছি, কারণ হচ্ছে আজকের আলোচনাটা না হলে তোমরা অঙ্ক পারবা না। সো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক, এই যে মূলধন তহবিল আমরা নির্ণয় করে দেবো, এটা কোন বছরের তথ্য দিয়ে করব? বিগত বছরের তথ্য দিয়ে। এখন তুমি বলবো স্যার এখানে প্রারম্ভিক, আমি বলছি প্রারম্ভিক যেটা সেটাই কিন্তু কি বছরের? বিগত বছরের। আর কোনো কথা থাকবে না। আয় ব্যয় হিসাবে কি যাবে আমরা জানি, আমি আগেও বলেছি, এটা কথা বলে ফেলেছি। মুনাফা জাতীয় আয়গুলা, মানে যেগুলাকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বা নর্মাল আয় বলি, চাঁদা, লকার ভাড়া, বিনিয়োগের সুদ, খবরের কাগজ বিক্রয়, ভর্তি ফি, নাটকের টিকিট, ম্যাগাজিন বিক্রয়, এই জাতীয় আয়। আর ব্যয়গুলা কি কি? আমাদের যে এডিটর বা সম্পাদক আছে, সম্পাদকের বেতন, নর্মাল বেতন, চাপা, মনিহারি, ভাড়া, কর, নাটকের অভিনয়ের জন্য খরচ, নাট্যাভিনয় খরচ, টেনিস খরচ, ম্যাগাজিন বা বার্ষিকী খরচ, খেলাধুলার সামগ্রী খরচ, প্রাঙ্গণ কর, প্রাঙ্গণ রক্ষীর মজুরি, এগুলা ব্যয়। এবার আমরা আয় থেকে কি করব? ব্যয় বাদ দিলে আমরা কি পাবো?
আমাদের কাঙ্ক্ষিত ব্যয়াতিরিক্ত আয় পাবো। আর ওই যে দায়গুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিগুলোর দায়, বলছি অনুদান, আজীবন শুভেচ্ছা, উল্কিত ধন সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয় এগুলা। আর মূলধন জাতীয় ব্যয়গুলো হচ্ছে সম্পদ, যেমন কি বিনিয়োগ, খেলাধুলা সামগ্রী ক্রয়, আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, যে কোনো প্রকার স্থায়ী সম্পদ ক্রয়, বিনিয়োগ, হ্যাঁ, নগদ তহবিল, ব্যাংক জমা এগুলা। এখন দেখো, মূলধন তহবিল আমরা পেলাম, আর প্রাপ্তি ও প্রদান হিসেবে নমুনা আমরা বলেছি। মাথায় রাখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কে প্রাপ্তি পাশে 3 ধরনের তথ্য থাকবে। কয় ধরনের তথ্য ভাইয়া? 3 ধরনের তথ্য। প্রদান পাশে যেমন প্রারম্ভিক উদ্বৃত্ত গুলা থাকবে। প্রারম্ভিক উদ্বৃত্ত মানে বিগত বছরের সম্পদটা থাকবে, ঠিক আছে। মুনাফা জাতীয় প্রাপ্তিগুলা থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তিগুলা থাকবে। এটা তো আমরা জানি, প্রাপ্তি পাশে 2টা প্রাপ্তি থাকবে, প্রদান পাশে 2টা প্রদান থাকবে। এটা তো জানো কিনা? অলরেডি আলোচনা করেছি না এগুলা? প্রাপ্তি পাশে কি থাকবে? মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রদান পাশে কি থাকবে? মূলধন জাতীয় প্রদান বা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। বুঝছো কিনা? হ্যাঁ ওই আর প্রাপ্তি পাশে একটা প্রাপ্তি আসবে বিগত বছর থেকে, সেটা হচ্ছে বিগত বছরের সম্পদ, হাতে নগদ এবং ব্যাংক জমা, এই 2টা সম্পদ চলে আসবে প্রাপ্তি পাশে, আর কিছু না, বাকি সব শেষ। তাহলে আমি যদি এটাকে একটু সুন্দরভাবে শিখতে চাই, আমি যদি এটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি প্রাপ্তি ও প্রদান হিসাবটা একটু দেখাবো এখন তোমাদের। যে প্রাপ্তি ও প্রদান হিসেবে আমি যদি চিন্তা করতে চাই, তাহলে ভাই এটা একটা প্রাপ্তি ও প্রদান হিসাব। তো এখানে প্রাপ্তি পাশ, আর এই পাশে হচ্ছে কি পাশ? প্রদান পাশ। তো প্রাপ্তি পাশে তথ্য থাকবে হচ্ছে, মনে করো প্রারম্ভিক সম্পদগুলা। প্রারম্ভিক সম্পদ কয়টা? প্রারম্ভিক নগদ তহবিল বা হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, আর থাকবে কি মূলধন জাতীয় প্রাপ্তি, আর থাকবে মুনাফা জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। প্রধান পাশে কি থাকবে? প্রধান পাশে বিগত বছর দায় লেখা লাগবে না, আমরা এই মূলধন জাতীয় প্রাপ্তির পরিবর্তে কি লিখলাম? মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তির পরিবর্তে কি লিখলাম? মুনাফা জাতীয়, সরি, ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। বুঝছো কিনা? তো ওটা কি প্রাপ্তি সম্পদ ও প্রারম্ভিক সম্পদ প্রাপ্তি বলছি, প্রারম্ভিক প্রাপ্তি মানে প্রাপ্তি হাতে পাশে তো এই নগদ আর 2টা ব্যাংক আসবে। জমা। প্রাপ্তি পাশে তো ধরো এই 2টা আসবেই, খেয়াল করো, এই 2টা তো আসবেই। এটার পাশে এক্সট্রা একটা জিনিস আসবে, যে প্রারম্ভিক 2টা সম্পদ হাতে নগদ এবং ব্যাংক জমা থাকলে আসবে, চলে আসবে। কারণ এটা তো আমরা এই বছর পাচ্ছি, বিগত বছর তথ্য থেকে এই বছরে আসতেছে না, সেজন্য। আর প্রধান পাশে কি থাকবে? মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এই 2টা। এবার আমরা কি করব? কাজ শেষ। প্রাপ্তি পাশে কোন পাশ বলা হবে? সবসময় প্রাপ্তি পাশ বলা হবে। এটা উভয় পাশে লিখবে, মনে করো এখানে 100 টাকা হলো, এই 100 টাকা এই পাশেও লিখবা। লেখার পরে এখানে দেখবা প্রধান পাশে আসবে, ধরো টোটাল এখানে ধরো 50, এখানে ধরো 30, তাহলে কত হলো? 80 টাকা, তাই না? তাহলে এখানে কত টাকা ব্যালেন্স থাকবে? 20 টাকা। এটার নাম হবে নগদ উদ্বৃত্ত। এটা আমরা বের করব, নগদ উদ্বৃত্ত। এটা বের করে নিব। এটা কিভাবে বের করে নিব? এটা বের করে নিব আমাদের কি থেকে? আমাদের এই প্রাপ্তি পাশ থেকে আমরা প্রধান পাশ কি করব, সরি, মূলধন মাইনাস করব। এই 100 থেকে ধরো এখানে 100, এটা বিয়োগ করব। বিয়োগ করে এখন আমরা কি করব? এই 2টা জিনিস কি করে দিলাম? এই 3টা জিনিস থেকে কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। বুঝছো কিনা? বিয়োগ। বিয়োগ করে আমরা এই উদ্বৃত্তটা বের করব। এটা বুঝছো? এটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবের কাজ। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব কিভাবে প্রস্তুত করব? প্রারম্ভিক সম্পদ থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এবার প্রাপ্তি পাশ থেকে প্রদান পাশ মাইনাস করে আমরা সমাপনী নগদ উদ্বৃত্তটা বের করব। ক্লিয়ার? তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি বের করি? সমাপনী
নগদ উদ্বৃত্ত বের করি। মানে আমার মনে প্রাপ্তি থেকে প্রদান বাদ দিলে হ্যাঁ ওই যেটা পাবো ওটাই হইতেছে হাতে নগদ ও ব্যাংক উদ্ধৃত। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা ধরো প্রাপ্তি পাশে আমরা বলছি এই যে প্রারম্ভিক সম্পদ থাকবে, মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি মানে আয়গুলা থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তি মানে দায়গুলা থাকবে। প্রধান পাশে কি থাকবে? মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রধান মানে ব্যয়, মূলধন জাতীয় প্রধান মানে সম্পদগুলা থাকবে। এবার এটা থেকে এটা বাদ দিলেই আমরা কি পাবো? সমাপনী উদ্বৃত্ত পাবো, কিসের? নগদের অথবা ব্যাংকের। ক্লিয়ার? তো আজকে আমাদের আর পড়াবো না, যতটুকু পড়াইছি এতটুকুই থাকবে। হ্যাঁ,